told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that. আমরা বাঙালি, আমরা যখনই নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে একটু ছুটি পাই, আমাদের মন ছুটে যায় হয় পাহাড় বা সমুদ্রের উদ্দেশ্যে। পাহাড় আমাদের কাছে প্রিয় তার উদারতা ও বৈচিত্র্যের জন্য, ও সমুদ্র মানে গা ভাসিয়ে দেওয়ার এক সুবর্ণ রোম্যান্টিক সুযোগ। কিন্তু খুব কম জায়গা আছে যেখানে আমরা দুটো আমেজকেই একই সাথে উপলব্ধি করতে পারি। তাই আজ এই পর্বে আপনাদের নিয়ে যাব ঠিক এমনই একটি জায়গায়, যেখানে পাহাড়ের কোলে বসেই আপনারা ঝর্ণার জলে গা ভাসিয়ে দিতে পারবেন। আপনার প্রিয়জনকে সাথে নিয়ে শহরের ভিড়ভাট্টা কোলাহল থেকে দূরে একটা দারুণ একাকী সময় কাটাতে পারবেন। এর আগের পর্ব শেষ হয়েছিল তারাপীঠের বামতারা হোটেলে, তাহলে এবারের গল্প শুরু হোক ঠিক সেখান থেকে। হয়ে গেল আমাদের বামতারা স্টে আজকে। এখন চেক আউট করলাম, সময় 11:23। এখন রামপুরহাট স্টেশনের পথে, আর ওখান থেকে আমরা এখন ডাইরেক্ট কাঞ্চনকন্যা ধরে চলে যাব মালবাজার। কিন্তু আমাদের একটা টিকিট কনফার্ম হয়নি, সেটা একটা চিন্তার ব্যাপার। এই হলো রামপুরহাটের রাতের চিত্র। মানে আপনারা রামপুরহাটে রাতে আসলে, এখন কটা বাজে? 11:42। এখনও আসলে আপনারা গাড়ি ঘোড়া সব পেয়ে যাবেন মন্দির যাওয়ার জন্য। চলে এলাম রামপুরহাট স্টেশনে। এখন ট্রেনের অপেক্ষা, ট্রেন আমাদের কাঞ্চনকন্যা 13149। একটু লেট ট্রেন চলছে, 1 ঘন্টার মতন। এখন দেখি স্টেশনে অপেক্ষা করা যাক। একটা সমস্যা আছে কনফার্মেশন নিয়ে, সেটাও দেখা যাক। এই হলো রামপুরহাট স্টেশনের এসি ওয়েটিং রুম। এখানে আপনারা 10 টাকা পার ঘন্টা মাথা পিছু খরচা করে রেস্ট নিতেই পারেন। বিশাল জোর ঘুম পাচ্ছে, কালকে সারা রাত জাগা, আজকেও কনফার্ম টিকিট না, জানি না শোয়ার সুযোগ হবে কি না। কালকে সেই ট্রেন 10টায় পৌঁছাবে, তারপর হোমস্টে 1টা। চোখ খুলে রাখা যাচ্ছে না, ট্রেন প্রায় 1 ঘন্টা লেট। লাস্ট সিট পাওয়া গেল, আর এই হলো ওয়াশরুম। সুন্দর হ্যান্ড ওয়াশ আছে, জল আছে, প্লাস তো দেখলেন আর চেন বাঁধা মগ। তো রাত্রে এবার ভালো যাবে। আপনাদের সকাল থেকে গুড নাইট, দেখা হচ্ছে আগামী সকালবেলা। রাতের অন্ধকার ভেদ করে যখন আমাদের ট্রেন ছুটে যাচ্ছিল, ঠিক তখন ট্রেনের ভেতরটা এক শান্তির নীল আবরণে মোড়া ছিল। বুঝতেই পারলাম না কখন সকাল হলো, কিন্তু বাইরের দিকে তাকিয়ে যখন দেখলাম ল্যান্ডস্কেপ একেবারে বদলে গেছে, বুঝতে পারলাম হ্যাঁ, আমরা উত্তরবঙ্গ ঢুকে পড়েছি। গুড মর্নিং। আজ 4 জুন 2024। রাতে বেশ ঘুম হয়েছে। কাঞ্চনকন্যা জবের থেকে এলএইচবি হয়ে গেছে, কিন্তু এটা আমার ফার্স্ট এলএইচবি রেখে ট্রাভেল করা। জবের থেকে এলএইচবি হয়েছে, কমফর্টেবল আরও বেড়ে গেছে। কিন্তু হ্যাঁ, একটা প্রবলেম, স্টপ করার পর বা ছাড়ার পর একবার একটা ধাক্কা মারে, সেটা একটা সমস্যা। এই দেখুন, আমরা অলরেডি নর্থ বেঙ্গল ঢুকে গেছি। চা বাগান জাস্ট শুরু, দারুণ। সকালে তো দেখলেন একটা ক্লিপ দেখালাম, ওখানে মনে হচ্ছিল আমরা কেরালার কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। হেভি লাগছিল, হেভি লাগছিল। এখন জাস্ট আমরা নকশালবাড়ি ক্রস করলাম, বাগডোগরা ঢুকছি। কাঞ্চনকন্যাতে ট্রাভেল করার কারণই একটা, জাস্ট এই রুটটা। আমাদের ড্রাইভার বলছিল এনজিপিতে নামতে, এনজিপি দিয়ে আমরা যাব, কিন্তু আমি বললাম না, আমি মালবাজার নামবো, মালবাজার দিয়ে 200-500 টাকা এক্সট্রা লাগ গাড়িতে, কিন্তু যাক। কিন্তু মালবাজার যাওয়ার পথে রাস্তাটাই দারুণ। মানে শিলিগুড়ির পর থেকে যে চা বাগান আর জঙ্গল, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। এটাই মানে এই যে যা দেখছি, এই
নর্থ বেঙ্গল বছরে একবার না আসলে শান্তি হয় না। মানে আমার 2011 থেকে রেকর্ড আছে যে আমি প্রত্যেকটা বছর একবার না একবার হোক আমি এনজিপি এসেছি, যে কোনো কাজের সূত্রে ঘোরার সূত্রে, যে কোনো কারণে। এমনকি করোনার সময় আমি এসেছি। তো উত্তরবঙ্গই ইমোশন। ঢুকে গেল বাগডোগরা স্টেশন। এখান থেকে অনেকজন বলে শুনি যে বাগডোগরা এখান দিয়ে এয়ারপোর্ট দেখা যায়। আগে আর কোনোবার ট্রাই করিনি দেখার, এবার অবশ্যই দেখার চেষ্টা করবো এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট দেখা যায় কি যায় না। বাগডোগরা স্টেশনের বাইরে দেখলেন টোটো গাড়ি সব কিছুই দাঁড়িয়ে আছে। যদি আপনারা এখানে নামেন তাহলে এখান থেকে আপনারা টোটো বা গাড়ি এখান থেকে পেয়ে যাবেন আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য। পুরো স্টেশনটা ফাঁকা, মনে হচ্ছে অজপাড়াগায় চলে এসেছি। বাট এটা একেবারে শিলিগুড়ির কাছে, মানে 20 মিনিট পরেই আমরা শিলিগুড়ি স্টেশন ঢুকে যাব। আর এয়ারপোর্ট দেখা যায় ওই দিকে আছে, ওই দিক দিয়ে এয়ারপোর্ট পুরো দেখতে পাচ্ছি। কিন্তু ওই দিকে যেহেতু অনেক প্যাসেঞ্জার আছে আমি গেলাম না। তো হ্যাঁ, যারা বলে ঠিক বলে যে ডান দিকে যাওয়ার সময় বাগডোগরা এয়ারপোর্ট দেখা যায়। আমরা যখন শিলিগুড়ির থেকে বাই রোড ট্রাভেল করি, ঠিক এই রাস্তাটা আমরা পাশে যে লাইনটা দেখতে পারি সেই লাইনে আমাদের ট্রেন এখন যাচ্ছে। আর এই যে রাস্তাটা ঘুরে যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা ফ্রম বাগডোগরা শিলিগুড়ি আসি বা আমরা পাহাড়ের দিকে চলে যাই। ঢুকে গেল শিলিগুড়ি স্টেশন। এই হলো শিলিগুড়ি স্টেশন। বাইরে বেরিয়ে দেখাচ্ছি না, হয়তো গেটের সামনে বহুত ভিড়, অনেক লোক এখানে নামছে। বোধহয় হয়তো ট্রেনটা পুরো ফাঁকাই হয়ে যাবে। এখানে এলো শিলিগুড়ি কাঞ্চনকন্যা একমাত্র ট্রেন যেটা শিলিগুড়িতে থামে। আর এই শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়েই আমি তো হোটেলের খোঁজ দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই শিলিগুড়ির আশেপাশে বিভিন্ন হোটেলের খোঁজ দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখানেই বেরিয়েই হলো তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা এখান থেকে বেরিয়েই হলো তেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা ডাইরেক্ট সিকিম দার্জিলিংয়ের বাস আপনারা পেয়ে যেতে পারেন। এই শুরু হয়ে গেল, এর জন্যই এই ট্রেনে আসা। মানে কাঞ্চনকন্যায় আসলে নর্থ বেঙ্গলের আসল রূপ দেখা যায়। পুরো চা বাগান চারিদিকে। শিলিগুড়ি স্টেশন থেকে জাস্ট বেরোলাম, বেরোনোর সাথে সাথে এরকম এত সুন্দর একটা ভিউ, দারুণ, মানে দারুণ এরকম ভিউ দেখার মতো অনবদ্য শিলিগুড়ি, অনবদ্য নর্থ বেঙ্গল, অনবদ্য উত্তরবঙ্গ। এখান থেকে আস্তে আস্তে জঙ্গল শুরু হয়ে যাবে। আর দূরে দেখতে পাচ্ছি পাহাড়ও দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে মেঘ। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, বাট দূরে কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে। যে আমরা পাহাড়ে অলরেডি ঢুকে গেছি, ওই দেখা যাচ্ছে পাহাড়, দেখতে পাচ্ছেন? একদম ওখানে পাহাড় দেখা যাচ্ছে। ও মাই গড, চা বাগান, পাহাড়, দারুণ 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 আপনারা যদি আলিপুরদুয়ারের পথে যান, আপনারা কোচবিহারের পথে যান, আপনারা যদি মালবাজারের পথে যান, আপনারা যখন কাঞ্চনকন্যা দিয়ে ট্রাভেল করবেন ঠিক এই জায়গাটা দেখতে পাবেন। এরপরে আমরা যখন সেবক ঢুকবো, সেবক ঢোকার আগে আমরা হয়তো করোনেশন ব্রিজও দেখতে পারবো। ওই দেখা যাচ্ছে দূরে চা বাগানের লোকে সব কাজ করার জন্য এসছে, তাই তো, তাই মনে হচ্ছে। না, মনে কোনো একটা প্রোগ্রাম বা বিয়ে বা কিছু একটা, না 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 না, এই যে চা বাগানে কাজ করতে এসছে। চা শিল্প, আমাদের নর্থ বেঙ্গলের চা শিল্প দেখতে পাচ্ছেন। এখন পাহাড়গুলো ছোট ছোট মাঝখানে সব জায়গা বেরিয়ে আসছে, রাস্তা বেরিয়ে আসছে, যেখান থেকে জঙ্গল ক্রস করা যায়, চা বাগান ক্রস করা যায়, এবার থেকে ওপার ট্রেন লাইনে যাওয়া যায়।
দারুণ। কালকের থেকে জার্নি করে এই ভিউ দেখা সার্থক। মনে হয় কিছু হোমস্টে টাইপের কিছু করা আছে, যেটা থাকা যেতে পারে। এদিকেই তো থাকবে এখন। এখান দিয়ে করোনেশন ব্রিজও দেখা যাবে। করোনেশন ব্রিজ বুঝতে পেরেছি কোনটা? আমি তো বসেছিলাম যে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়েছে। ক্রস করছি এখন গুলমা স্টেশন, ছোট্ট একটা স্টেশন। এরপরেই বোধহয় শিলিগুড়ি প্রথম, পরে গুলমা স্টেশন প্রথম। এই দেখতে পাচ্ছেন গুলমা স্টেশন। এখান থেকেই জঙ্গল শুরু হয়ে গেছে, জঙ্গল পাহাড় কি নেই, এক ল্যান্ডস্কেপে সবকিছু। দেখতে পাচ্ছেন পাহাড়? আপনি কি দেখতে পাচ্ছেন পাহাড়? দেখতে পাচ্ছেন? এই দেখুন একটা রিভার বেড চলে এসছে, মহানন্দী রিভার বেড। পুরো শুকিয়ে আছে, মানে বর্ষাকাল, মানে প্রাক বর্ষাকাল, এখনো জল সেরকম ভাবে নেই। কি দারুণ লাগছে, উত্তরবঙ্গের কোনো তুলনায় না। এই জন্য একটু আগে বলছিলাম যে আমি বছরে একবার না একবার হলে উত্তরবঙ্গে আসি। কেন আসি? ঠিক এই জায়গাটা ঘন জঙ্গল শুরু হয়ে গেছে, চোখ মেলে দেখতে পারেন। হয়তো যদি কপাল ভালো থাকে কোনো একটা জন্তু জানোয়ারও দেখতে পাবেন। আমি একবার ট্রাভেল করতে করতে এরকম বাইসন দেখা গেছিল, একদম রেল লাইনের পাশে এসে ঘাস চেবাচ্ছিল। বাইসনের ব্যাপারে আপনারা কি জানেন? মানে খুবই খতরনাক হয় বাইসন। যখন সাফারি করতে যাবেন, ওখানে যারা গাইড থাকে তারা আপনাদের বলবে বাইসন কতটা খতরনাক। মানে ওর এতটা ক্ষমতা আছে যে ও শিং দিয়ে যে সাফারির জিপ চিরে দিতে পারে। যারা সাফারি করে, তারা যে গাইডরা আছে, তারা কিন্তু হাতিকে ভয় পায় না, লেপার্ডকে ভয় পায় না, তারা কিন্তু সকলেই ভয় পায় বাইসনকে। কারণ বাইসন এতটাই খতরনাক। চোখ পেলে দেখতে পারেন কোথাও কি দেখা যাচ্ছে। মাঝখানে একটা রাস্তা বেরিয়েছে জঙ্গলের মাঝখান থেকে। আঞ্চলগড়ের এই জার্নি দুর্লভ। এখান থেকে কালকেই, মানে আমরা আজকে 4 তারিখ, গত 3 তারিখ এখানে একটা হাতি কাটা পড়তে পড়তে বেঁচে গেছে। কালকেই আমরা নিউজে দেখছিলাম যে লাইনে একদম সামনে চলে এসেছিল, আর যে ট্রেনের চালক ইঞ্জিনকে খুব স্লো করে নামাতে, মানে খুব ভাগ্যক্রমে সেই হাতিটা বেঁচে গেছে, নাহলে প্রাণে মারা যেত। আর এটাই কিন্তু সেই স্টেজ যেখানে একসাথে 7-8টা হাতি মারা গেছিল লাইন ক্রস করার সময়। সেটা 2000, যতটা আমার মনে পড়ে 2012 বা 13-র ঘটনা। তার পরপরই আমি লাটাগুড়ি এসেছিলাম। লাটাগুড়ির একদম যে আমি হোমস্টে ছিলাম তার পাশেই সেই ঘটনাটা ঘটেছিল। তো তারপর থেকে এখানে কিন্তু ট্রেনের যাতায়াতের স্পিড কিন্তু একেবারে কমিয়ে দেওয়া হয়, যাতে কোনো বন্য প্রাণী, পশু পাখি যাতে আহত না হয় যদি ওরা ভুলবশত লাইনে চলে। অন্য স্টেট গুলোতে যেমন মধ্যপ্রদেশে দেখা গেছে বা মহারাষ্ট্রতে দেখা গেছে এলিফ্যান্ট করিডোর করা হয়েছে, মানে লাইনের নিচ থেকে রাস্তা পার করা হয়েছে যাতে হাতিরা ক্রস করতে পারে। তাহলে একটা চিরাচরিত একটা পথ থাকে, হাতিরা কিন্তু বছরের পর বছর সেই চিরাচরিত পথ দিয়ে কিন্তু যাতায়াত করে। সেই চিরাচরিত পথ ছাড়া কিন্তু হাতি যাতায়াত করে না। ওরা কিন্তু বংশের পর বংশ একই যাতায়াত করে। তো এই যে এগুলো তো সবাই আমরা গাইডরা জানে। তাহলে এখানেও যদি কোনো এলিফ্যান্ট করিডোর যদি করে দেওয়া যায়, যাতে ওদেরকে লাইন না ক্রস করতে হতে পারে, তারা যদি লাইনের নিচ থেকে, যেমন অন্য স্টেট গুলোতে, মহারাষ্ট্র বলুন, মধ্যপ্রদেশ যেমন বললাম, ওখান থেকে যেমন লাইনের নিচ থেকে যেমন
হাতি ক্রস করা, এলিফ্যান্ট করিডোর করা হয়েছে, তাও তো এখানে পড়ে যাওয়া যেতে পারে, তাই না? পুরো একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজ মেরামতির কাজ চলছে। দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গুলমা বিট ওয়েস্ট রেঞ্জের আপনার অ্যান্টি পোচিং ক্যাম্প। এটা অ্যান্টি পোচিং ক্যাম্প দেখতে পাচ্ছেন, খুব দরকার এইগুলো অ্যান্টি পোচিং ক্যাম্পগুলো, কারণ যেভাবে এই নিরীহ প্রাণীদের এরা নিজেদের কিছু স্বার্থের জন্য হত্যা করে, এটা আমি কোনোদিনই সাপোর্ট করি না। টোটালটাই একদম ফ্রড, মানে এই জিনিসটাই ফ্রড যে আপনার রাইনো বন্ডার মারা হয় সিংয়ের জন্য, যে কারণে মারা হয় সেটা একেবারেই ভুল, কোনো মানে হয় না। আর এগুলোই তো আমাদের হেরিটেজ, এই হেরিটেজ গুলোকে যদি আমি সংরক্ষণ না করি তাহলে কি করে সংরক্ষণ করবো? মানুষের এখন শুধু ইট বালি সিমেন্টের জঙ্গল তৈরি করতে এখন ব্যস্ত। 2 পয়সা হলেই ইট বালি জঙ্গল, 2 পয়সা হলেই ইট বালি সিমেন্টের জঙ্গল তৈরি করে নেয়, বিরাট বিরাট টাওয়ার তৈরি করে, বাট লাভটা কি? আলটিমেটলি দৌড়ে তো আসতে হবে এই জঙ্গলে, এখানেই তো আসল মজা। আপনাদের বাঁচতে হলে, আমাদের বাঁচতে হলে এই জঙ্গল লাগবে, এই প্রকৃতি লাগবে। প্রকৃতি ছাড়া কিন্তু আমরা জিরো। আমরা যদি মনে করি আমরা এমনি বাঁচতে পারবো, তাহলে কিন্তু সেটা আমাদের ভুল ধারণা। জঙ্গল সংরক্ষণ করতে হবে, প্রকৃতি সংরক্ষণ করতে হবে, যে জীব, যে পশু প্রাণী যারা আছে তাদেরকে সংরক্ষণ করতে হবে, তাহলেই তো আমরা সভ্য ভদ্র বলবো। আমরা তো মনে বলা হয় যে মানুষ জাতি হলো সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, সেই শ্রেষ্ঠটা দেখাতে হবে তো আমরা কত, কেন এত শ্রেষ্ঠ। বড় বড় আপনারা কান্ট্রিতে চলে, সিঙ্গাপুরে চলে, এখানে দেখবেন শহরের মধ্যেই হাটগাছালি করতে হবে, ওদেরকে দূরে দূরে যেতে হয় না। আর আমাদের একটু পরিষ্কার হাওয়া খেতে গেলে, ফ্রি অক্সিজেন নিতে গেলে আমাদের এত দূরে ছুটে আসতে হয়, 12 ঘন্টা 16 ঘন্টা ট্রাভেল করতে হয়। কিন্তু সিঙ্গাপুর তো অনেক ডেভেলপড কান্ট্রি, আমরা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা এত জঙ্গল টঙ্গল কেন করে রেখেছে? এগুলো ভাবনার বিষয়। ডেভেলপমেন্ট মানে শুধু ইট বালি সিমেন্টের জঙ্গল করা না, ডেভেলপমেন্ট মানে সবাইকে নিয়ে চলা, প্রকৃতিকে নিয়ে চলা, সে পশু প্রেমীদের নিয়ে, পশু পাখিদের নিয়ে চলা। একটা শুধু বর্ষা এখন এসে গেছে, নদীগুলোর মধ্যে বর্ষা ভর্তি, তাও নদীগুলো পুরো শুকনো। কি লাগছে, দারুণ লাগছে, মাই গড, দারুণ লাগছে। Sweetest part of India, this is Bengal. এর বাইরে আর কিছু বলার নেই। মেঘ জমে আছে, কালো মেঘ জমে আছে, বিশাল বৃষ্টি হয়ে আছে। এখানে একটা বক দেখতে পেলাম, বক। একটু স্পিডটা বাড়ালো মনে হলো ট্রেনটা। এখানে কি জন্তু জানোয়ার ক্রস করে না? করে সবকে ধাক্কা মারি না, ফোন করে এই জন্তু জানোয়ার কি ক্রস করে না নাকি? একটু বাড়িয়ে দিল। ছোট অনেক নালা নদ আছে এখানে। এই যে এটা নতুন স্টেশন তৈরি হচ্ছে, হ্যাঁ এটা নতুন স্টেশন তৈরি হচ্ছে। হ্যাঁ এটা সিকিম যাওয়ার জন্য স্টেশনটা। আমরা এবার সিকিমে চলে যেতে পারবো ট্রেন করে, গাড়ি বর্ষা করতে হতে হবে। সেরা স্টেশন এখানে টানেলটা শুরু হচ্ছে, প্রায় কাজ শেষ হয়েছে এখানে।
কিন্তু ঢেউ আছে বিশাল। এরপরে আমরা জলের স্রোত এই শিলিগুড়ির থেকে মালবাজার যাওয়ার পথে এরকম অনেকগুলো আপনারা টানেল পাবেন। মনে হচ্ছে আপনারা সিমলা যাচ্ছেন এমন মনে হয়। সিমলা থেকে কম কিছু না আমাদের উত্তরবঙ্গ, অনেক টানেল পাবেন, ছোট বড় টানেল এরকম কিছু অনেকগুলো। চা বাগান, চা বাগানে পেস্টিসাইড দেওয়া চলছে। হিমালয়ান এর মধ্যেই আমাদের চা বাগান। ওয়েদারটা দারুণ, খুব বেশি রোদও নেই, বৃষ্টি হচ্ছে না, মেঘলা, অল্প সানশাইন। চলে এলাম নিউ ম্যাল জাংশন, একেবারে ওভারব্রিজের সামনে আমাদের ট্রেন নামে। সময় এখন 10টা 2। ট্রেন একটু লেট ছিল, বাট ঠিক আছে। এখন আমরা বাইরে যাই, গাড়ি অলরেডি বলা আছে হোমস্টে থেকে, সেখান থেকে গিয়ে আগে আমরা একটু কিছু খাবো, কেন সকাল থেকে খুব একটা তো কিছু খাওয়া হয়নি। খেয়ে দে তারপর ওখান থেকে চলে যাব সান্তুকের উদ্দেশ্যে, সান্তুক রিভারসাইড হোমস্টে। আজকের এপিসোড এই পর্যন্ত। এই ছিল আমাদের তারাপীঠ থেকে নিউ মাল জাংশন পৌঁছানোর গল্প। এর পরের পর্বে আপনাদের নিয়ে যাব সান্তুকের রিভারসাইড হোমস্টে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ইয়োর নেক্সট ট্রিপ, আর এইভাবেই আমাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে থাকুন।